আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ বাংলাদেশ 2024-এর মঞ্চে। কুইজ বাংলাদেশ শুরু হয়েছে বাংলাদেশকে জানার আগ্রহ থেকে। আমরা বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জানি, বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানি, কিন্তু নিজেদের দেশ সম্পর্কে জানার সুযোগ কিংবা চেষ্টাটা অনেক কমই থাকে আমাদের। দেশকে যেন আরও ভালোভাবে জানতে পারি, বাংলাদেশকে যেন আরও ভালোবাসতে পারি, সেজন্যই বাংলাদেশ টেলিভিশনের এই প্রয়াস কুইজ বাংলাদেশ 2024। সারা বাংলাদেশ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা দুজনের একটি দল নিয়ে যোগ দিচ্ছেন আমাদের এই কুইজ বাংলাদেশে। আজকেও যথারীতি দুটি দল রয়েছেন আমাদের সাথে। চলুন শুরুতে আগে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজিম হাবিব আশিক, দশম শ্রেণী, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। প্রত্যয় দত্ত সুপ্র, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, দশম শ্রেণী। মোহাম্মদ শামস আরেফিন, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, দশম শ্রেণী। সায়াম হোসেন, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, দশম শ্রেণী। দলের পরিচয় তো পেয়ে গেলাম, এবারে বলে দেবার পালা আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমাদের অনুষ্ঠানকে আমরা দুভাগে ভাগ করেছি, দুটি রাউন্ডে। একটি রাউন্ড হচ্ছে ছবি এবং ভিডিও ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ ছবি বা ভিডিও দেখিয়ে আমরা প্রশ্ন করব। আরেকটি রাউন্ড হচ্ছে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টি প্রশ্ন করব দ্রুত। প্রথম রাউন্ডে সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। কিন্তু দ্বিতীয় রাউন্ডে সঠিক উত্তরের জন্য থাকবে নম্বর 5, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। প্রথম রাউন্ডে যে দল আগে বাজার প্রেস করবেন তারা পাবেন উত্তর দেবার প্রথম সুযোগ। আর দ্বিতীয় রাউন্ডে মানে সেই 10টি প্রশ্নের বেলায় যেটি হবে প্রতিটি দলের জন্যই আলাদা আলাদা করে আমরা প্রশ্ন করব। এই হচ্ছে আমাদের এই কুইজ বাংলাদেশ 2024-এর প্রশ্ন এবং নম্বর পাবার নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম রাউন্ড, যেটা ছবি ও ভিডিও ভিত্তিক প্রশ্নে। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কলকাতায় কলেজে পড়ার সময় থেকেই শেখ মুজিব সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করতেন। রাজনৈতিক জীবনে শেখ মুজিবকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন হোসেন শহীদ সরওয়ার্দী। পরবর্তীতে তিনি 1946 সালে হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে সরাসরি কাজ করেন। প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে কি হিসাবে কাজ করেন? সবার আগে বাজার প্রেস করছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। আপনাদের উত্তর? যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা, দেখি আপনাদের উত্তর সঠিক কিনা, কিন্তু তার আগে আমি সুযোগ দিতে চাই এ পাশে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। আপনার উত্তর দেবেন? যুগ্ম সাধারণ সম্পাদক। যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ইসলামিয়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি হোসেন শহীদ সরওয়ার্দীর সহকারী হিসাবে নিযুক্তি পেয়েছিলেন। ঠিক আছে, তার সহকারী হিসাবে তিনি কাজ করতেন। আর দলের বেলায় ছিল তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের। আমাদের প্রশ্ন ছিল যে হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে সরাসরি তিনি যে কাজ করেন, কী হিসাবে কাজ করেন? দুদলই ভুল উত্তর দিয়েছেন। দুদলই শুরুতেই জরিমানার মুখে পড়ে গেলেন, 5 নম্বর করে জরিমানা হয়ে গেল। চলে যাই পরের প্রশ্ন, দেখি এবার কি করেন। পরের প্রশ্ন আসছে পর্দায়। ইদ্রাকপুর কেল্লা, 12 আউলিয়ার মাজার, অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা, রাজা বল্লাল সেনের দিঘি, হজরত বাবা আদম শহীদের মসজিদ, এই দর্শনীয় স্থানগুলো দেখতে কোন জেলায় যেতে হবে? আমরা ইদ্রাকপুর কেল্লার ছবি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা কেল্লা, ইদ্রাকপুর কেল্লা। আর ঢাকার খুব কাছে এই জেলাটি। এই জায়গাগুলো দেখতে হলে ঢাকার খুব কাছের একটা জেলায় যেতে হবে। ইদ্রাকপুর কেল্লা, 12 আউলিয়ার মাজার, অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা, রাজা বল্লাল সেনের দিঘি। দেখার আছে কত কিছু, জানার আছে কত কিছু, এবং আমাদের খুব কাছেই এই পর্যটনের দারুণ জায়গাগুলো আছে। কোনো দলই বাজার প্রেস করছেন না। দেখি আমাদের কম্পিউটার কি বলে। উত্তর দেবেন? না, উত্তর দিচ্ছেন না। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, আমাদের ঢাকার খুব কাছে মুন্সিগঞ্জ জেলায় এই দর্শনীয় স্থানগুলো আছে। এরপরে সময় সুযোগ পেলে এই জায়গাগুলোতে গিয়ে ঘুরে আসবেন। ঠিক আছে,
অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের। পরের প্রশ্ন আসছে পর্দায়। ইউটিউবে তিনি অ্যাকাউন্ট তৈরি করেন 2006 সালের 16 নভেম্বর। বিভিন্ন বিষয়ের উপর 3000-এরও বেশি ভিডিও লেকচার টিউটোরিয়াল তৈরি করেন তিনি, এবং যেগুলোর মধ্যে রয়েছে বীজগণিত, পাটিগণিত, ইতিহাস, ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভেঞ্চার ক্যাপিটাল, বিভিন্ন বিষয়ের উপরে তিনি পড়াশোনার ভিডিও তৈরি করেন, এবং যে কেউ বিনামূল্যে এখান থেকে শিখতে পারতো, তাদের প্রয়োজনীয় বিষয়টা সম্পর্কে জানতে পারতো। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদের নাম কি এবং তার প্রতিষ্ঠানের নাম কি? অত্যন্ত বিখ্যাত। আমাদের বাংলাদেশে যেমন রয়েছে 10 মিনিট স্কুল, ইনফ্যাক্ট 10 মিনিট স্কুল এই শিক্ষা মাধ্যম থেকেই অনুপ্রাণিত হয়ে 10 মিনিট স্কুল করেছে। বাংলাদেশি বংশোদ্ভূত তিনি, ইয়াস। এপাশে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠানটির নাম খান একাডেমি। রাইট, প্রতিষ্ঠানটির নাম খান একাডেমি, এবং যিনি এটির উদ্যোক্তা তার নাম কি বলতে পারছেন না। এপাশে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, আপনারা পারছেন না। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটারকে বলে। সালমান খান, সালমান আমিন খান, তার জন্ম 1976 সালের 11 অক্টোবর। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষক, গবেষক, উদ্যোক্তা এবং খান একাডেমির প্রতিষ্ঠাতা। একেবারে সঠিক। 10 নম্বর এ পাশে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য। এবং খুব মজার ব্যাপার আছে, এটার পেছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে সালমান খানের, এই যে সালমান খান যার ছবি আমরা দেখছি বাংলাদেশি বংশোদ্ভূত, তার ছোট বোনকে পড়াতে হতো। তো পড়াতে গিয়ে তখন দেখলো যে সালমান খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারতো তার বোনকে, এবং বুঝিয়ে বলতে বলতে তখন তার মনে হলো যে আরে আমি আমার ছোট বোনকে এভাবে বুঝিয়ে বলছি, নিশ্চয়ই আরও অনেকে আছে যারা অনেকগুলো সাবজেক্ট সম্পর্কে জানে না, বুঝতে পারে না, আমার মতন তো সবার ভাই নাই বা এমন কেউ নাই যে তাকে হেল্প করবে, সাহায্য করবে। তখন তার মনে হলো যে আচ্ছা, আমি এই যে পড়াশোনার বিভিন্ন বিষয়গুলো, এইগুলো সম্পর্কে যদি আমি একটা ভিডিও তৈরি করি, তাহলে তো সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে, এবং সেখান থেকে তারা যদি উপকৃত হয় তাহলে তো একটা অনেক বড় কাজ হবে। এই ভাবনা থেকে খান একাডেমির প্রতিষ্ঠা, এবং সালমান আমিন খান একটার পর একটা ভিডিও তৈরি করতে শুরু করেন, বিভিন্ন বিষয়কে খুব সহজ করে প্রাঞ্জল ভাষায় তিনি বুঝিয়ে দেন, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা পেয়েছি 10 মিনিট স্কুল সহ আরও অনেকগুলো স্টার্ট আপ, যারা এইভাবে পড়াশোনাকে আমাদের সবার কাছে অনেক সহজ করে দিচ্ছে। পরের প্রশ্নে চলে যাই, দেখি পরের প্রশ্ন কি রয়েছে। সাকরাইন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে ঘুড়ি খেলা, এবং এই উৎসবের দিন সকাল থেকে রাত পর্যন্ত পুরনো ঢাকার প্রতিটা বাড়ির ছাদে ঘুড়ি উঠতে থাকে, মজার মজার খেলা হতে থাকে, এবং খাওয়া দাওয়া চলতে থাকে, আলো জ্বলতে থাকে, এবং সংস্কৃত শব্দ সংক্রান্তির অপভ্রংশ বলা হয়, যে সংক্রান্তির অপভ্রংশ হয়ে সাকরাইন হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবটি প্রতি বছর কোন সংক্রান্তির সময়ে অনুষ্ঠিত হয়? সবার আগে এপাশে 14ই জানুয়ারি। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। আমরা জানতে চাচ্ছি যে কোন সংক্রান্তিতে। আমি অপশন দিই আপনাদেরকে, যেমন পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, মাঘী পূর্ণিমা, দোলরাত। পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি। এপাশে বাজার প্রেস করেছেন মোহাম্মদপুর হাই স্কুল। চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বলেছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, আর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় বলেছেন চৈত্র সংক্রান্তি। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে পৌষ সংক্রান্তি। অভিনন্দন, উত্তর একদম সঠিক, পৌষ সংক্রান্তি। এবং আপনারা ঠিকই বলেছেন, 14 জানুয়ারিতে এই উৎসবটি হয়, এবং পুরনো ঢাকায় আলোয় আলোয় ঘুড়িতে একদম পুরো আকাশ ছেয়ে যায়। দারুণ একটা উৎসব। অলরাইট, 10 নম্বর চলে গেল এই পাশে সরকারি বিজ্ঞান হাই স্কুলের কাছে। দেখি পরের প্রশ্ন কার কাছে যায়। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। মুক্তিযুদ্ধকালীন পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ নিয়ে গঠিত হয় এই সেক্টরটি। ডিসেম্বর শুরু পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন এম এ জলিল, এবং তারপর মেজর জয়নুল আবেদিন। এছাড়াও অতিরিক্ত দায়িত্বে ছিলেন মেজর এম এ মঞ্জুর, এবং এই সেক্টরটি 3টি সাবসেক্টর ছিল। প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন
এটি কোন সেক্টর ছিল? সবার আগে বাজার প্রেস করছেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, 9 নং সেক্টর। 9 নম্বর সেক্টর। দেখা যাক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর সঠিক কিনা। 9 নম্বর সেক্টর একদম সঠিক উত্তর। পেয়ে গেলেন 10 নম্বর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। ভেরি ওয়েল ডান। 9 নম্বর সেক্টর পটুয়াখালী, বরিশাল, খুলনার কিছু অংশ নিয়ে এই সেক্টরটি গঠিত হয়েছিল। এবং আমরা তো সবাই জানি যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ভেরি গুড। পরের প্রশ্নে চলে যাই, দেখি কি আছে। মাত্র 8 বছর বয়সে টেবিল টেনিসে তার হাতে খড়ি। 1953 সালে রাঙামাটিতে জন্মগ্রহণ করা এই নারীকে বাংলাদেশের শ্রেষ্ঠ টেবিল টেনিস খেলোয়াড় বললেও ভুল হবে না। 1977 ও 2000 সালে তিনি বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 16 বার জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি শিরোপা লাভ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম লিখিয়েছেন। এবং 1999 সালে তিনি টেবিল টেনিস ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। প্রশ্ন হচ্ছে, এই টেবিল টেনিসে বাংলাদেশের কার কথা বলছি? দুই দলের কেউই বলতে পারছেন না। আচ্ছা, দেখে নেই। জুবেরা রহমান লিনু, ছবিটা দেখতে পাচ্ছি, তার হাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড থেকে যে রেকর্ডটি হচ্ছে তাদের সার্টিফিকেট এবং খেলার বিভিন্ন ট্রফি হাতে জুবেরা রহমান লিনুকে আমরা দেখতে পাচ্ছি। রাইট, চলে যাই পরের প্রশ্নে। আগেরটা মিস হলো, আশা করি এটা মিস হবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম হচ্ছে ওরা 11 জন, যেটা পরিচালনা করেছিলেন চাষী নজরুল ইসলাম। প্রশ্ন হচ্ছে, ওরা 11 জন এই চলচ্চিত্রের উপজীব্য কি ছিল, অর্থাৎ কোন ঘটনা নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল? ওরা 11 জন। জি, সবার আগে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। মুক্তিযুদ্ধের সময় গেরিলা বাহিনীর যুদ্ধের ক্ষেত্রটিকে অর্থাৎ যুদ্ধের পরিচয়টিকে তুলে ধরা। গেরিলা যোদ্ধাদের নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিল বলছেন। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলছে। ছবিটির কাহিনী ছিল মূলত 1971 সালে 11 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গঠিত গেরিলা দলের পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে। একদম সঠিক উত্তর। ভেরি ওয়েল সাইড, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এবং 11 জন যোদ্ধা ছিলেন, সেজন্যই চলচ্চিত্রের নাম ওরা 11 জন। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তারা সত্যি সত্যি মুক্তিযোদ্ধা ছিলেন এবং 11 জনের মধ্যে 10 জনই আগে কখনো অভিনয় করেননি, কিন্তু এই সিনেমার কারণে তারা অভিনয় করেছিলেন এবং অত্যন্ত এই চলচ্চিত্রটি বিখ্যাত হয়ে আছে এবং একটা দলিল, প্রামাণ্য দলিল হিসাবে এটাকে গণ্য করা হয়। ওরা 11 জন। পরের প্রশ্ন দেখি কি রয়েছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। যাকে দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা চিত্রকর, কার্টুনিস্ট। টোকাই নামক কার্টুনটি তার অনবদ্য সৃষ্টি। 1978 সালে টোকাই কার্টুন স্ট্রিপ হিসাবে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। শিল্পকলায় তার অনন্য অবদানের জন্য তিনি 1993 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদকে ভূষিত হন। প্রশ্ন হচ্ছে, আমরা কার কথা বলছি, কার ছবি দেখছি? এবং তার আঁকা সেই কার্টুন টোকাইকেও আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের বিখ্যাত চিত্রকর, চিত্রশিল্পী। দুদলে কোনো দলে উত্তর দিচ্ছেন না। আমি ভেবেছিলাম এটা দিতে পারবেন, খুবই সহজ ছিল। তার নাম হচ্ছে রফিকুন নবী। রফিকুন নবী, তার জন্ম 1943 সালের 28 নভেম্বর। বাংলাদেশের যে কজন গুণী চিত্রশিল্পী আছেন তিনি তাদের মধ্যে অন্যতম এবং তার এই কার্টুন কেবল বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে এই টোকাই কথা বলে। টোকাই চরিত্রটা খুবই মজার। সে হচ্ছে ঢাকা শহরের ফুটপাতে থাকে, ডাস্টবিনের পাশে থাকে এবং সে সমাজে বিভিন্ন অসঙ্গতি নিয়ে সে কথা বলে। দেখা যাক, এটা না পারলেও পরেরটা আশা করি পারবেন। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। দু দলের জন্যই সুযোগ থাকবে। আমরা একটা শুদ্ধ বানান খুঁজছি। 4টি অপশন দেওয়া থাকবে। 4টি অপশনের মধ্যে শুদ্ধ বানান কোনটি সেটি বলতে হবে।
উচ্ছৃঙ্খল। সবার আগে বাজার প্রেস করছেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। ঘ ঘ মানে হচ্ছে 4 নম্বরে যেটি রয়েছে, বানান করুন। রস্যু তালব্যশয়ে রিকার উয় খ ল। আচ্ছা, চলে যাই এবার আমরা এ পাশে সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ের কাছে। আপনাদের উত্তর ক। ক, জি। প্রথমটা জি। বানান করুন। রস্যৌকার চয়ে ছয়ে যুক্ত রিকার ও ক্ষয়ে যুক্ত ল। দুদল দুটো আলাদা উত্তর দিয়েছেন, শুদ্ধ বানান কোনটি? দেখি আমাদের কম্পিউটার কি বলে। একদম সঠিক উত্তর সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়, ভেরি ওয়েল ডান। ক, রস্যৌ চয় ছয় রিকার উয় ক্ষয় পাশে ল। শৃঙ্খল মানে হচ্ছে অসংযত, যথেচ্ছাচারী, যা ইচ্ছা তাই করে, এটা হচ্ছে একটা বিশেষণ পদ। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ের জন্যে। এবারে পরের প্রশ্ন, আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি যেটা রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘাতে অবস্থিত। এটা বেশ ভালোভাবে সংরক্ষিত অবস্থা রয়েছে, ইটের দেয়াল ঘেরা। এটা 48.77 মিটার বর্গাকার চত্বরের মধ্যে বেশ বড় আকার একটি পুকুরের পশ্চিম পাড়ে মসজিদটি নির্মিত। ইটের তৈরি মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে একটি সংরক্ষিত ইমারত। প্রশ্ন হচ্ছে মসজিদটির নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। বাঘা মসজিদ। এপাশে বাজার প্রেস করছেন সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর? বাঘা মসজিদ। আপনারা বলছেন বাঘা মসজিদ। দেখি আমাদের কম্পিউটার কি বলে। একদম ঠিক, বাঘা মসজিদ। এই বিখ্যাত মসজিদটির নাম হচ্ছে বাঘা মসজিদ। দুদলই সঠিক উত্তর দিয়েছেন এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। চলুন পরের প্রশ্নে চলে যাই, দেখি কি থাকছে আমাদের জন্যে। কবি মাইকেল মধুসূদন দত্ত 1860 সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে একটি বিশেষ ধরনের ছন্দ প্রয়োগের মাধ্যমে বাংলা কাব্যে একটি নতুন ছন্দের প্রবর্তন করেন। এই ছন্দে চরণোদয়ের অন্তবর্ণের মিল থাকে না। প্রশ্ন হচ্ছে ছন্দটার নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়। অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ। এপাশে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। অমৃতাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ। ছন্দ। আপনারা বলছেন দুদলে একই উত্তর দিয়েছেন। দেখি আমাদের কম্পিউটার কোন উত্তর দেয়। একেবারে সঠিক উত্তর অমিত্রাক্ষর ছন্দ। এবং এটা মাইকেল মধুসূদন দত্তই পেরেছেন সেই সময় এমন একটা ছন্দ তৈরি করতে, নতুন একটা ছন্দ তিনি প্রবর্তন করেছেন। ভেরি ওয়েল ডান। পদ্মাবতী নাটকে তিনি এই ছন্দে প্রয়োগ করেন মাইকেল মধুসূদন দত্ত। দুদলই সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এবারে মাইকেল মধুসূদন থেকে অর্থাৎ সাহিত্য থেকে দেখি পরে কোন বিষয়ে প্রশ্ন আসে। বাংলাদেশের ফল, এটি একটি দেশীয় ফল। এটার পুষ্টিগুণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে এবং এটার ঔষধি গুণ যদি বলি, এটার পাকা ফল পিত্ত বিকারে এবং যকৃতের পীড়ায় এটা খুব কাজে দেয় এবং এর ছালের গুঁড়া চামড়ার রুক্ষতা, ব্রণের দূষিত পুঁজ বের করার জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে এই দেশীয় ফলটির কি নাম? সবার আগে বাজার প্রেস করেছেন সরকারি বিজ্ঞান কলেজ। বেল। বেল। আপনারা বলছেন বেল। দেখা যাক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় আপনাদের উত্তর। আপনারা বলছেন এটি বেল। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে ডেউয়া, মাংকি জ্যাক। আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এটা কাঁঠালের মতন, কিন্তু কাঁঠালের ভেতরটা যেরকম এটা পাশটাও কিন্তু ওরকম দেখতে। ঠিক আছে, বেল তো একটা অন্যরকম হয়। এই জন্য এটাকে যেহেতু কাঁঠালেরই প্রজাতির এই ফলটি, সেই জন্য এটার নাম হচ্ছে মাংকি জ্যাক, ডেউয়া বলে। দেশীয় ফল কিন্তু খুবই উপকারী। দুদলই ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ দুদলের জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। দেশীয় ফল থেকে এবার যাই আমরা পরের প্রশ্নে। ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। 1952 সালে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই অসাধারণ গানটির সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার ও কবি এবং গণসঙ্গীত শিল্পী, তিনি এই গানটি রচনা করেন। প্রশ্ন হচ্ছে কি নাম তার? বিখ্যাত গণসঙ্গীত শিল্পী, সুরকার, কবি। ওরা আমার মায়ের ভাষা কাইড়া নিতে চায়, কার সৃষ্টি? দুদলে কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না, দেখি আমাদের কম্পিউটার কি বলে। তিনি হচ্ছেন আব্দুল লতিফ। আব্দুল লতিফ, তার অনবদ্য অসাধারণ সৃষ্টি এটি। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা আমার মায়ের ভাষা কাইড়া নিতে চায়। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের প্রথম রাউন্ডের থেকে প্রশ্ন, অর্থাৎ অডিও ভিজুয়াল রাউন্ডের প্রশ্ন। মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এপাশে রয়েছেন আজিম। আজিম, আপনার কাছে জানতে চাই আপনার স্বপ্ন কি, কি হতে চান ভবিষ্যতে? স্যার আমি বড় হয়ে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান। কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কি হবে? সফটওয়্যার আমার কাছে যেসব মানে আইসিটি ভিত্তিক যেসব জিনিস মানে ল্যাপটপে কোডিং করে এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি কি কোডিং করেন? জি স্যার, আমি মাঝে মধ্যে একটু চেষ্টা করি কোডিং করার জন্য ফ্রি টাইম পেলে। কোন 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 ল্যাঙ্গুয়েজে আপনি? স্যার আমি জাভা শিখতেছি। জাভাতে? আচ্ছা, বাহ। তো আপনি কোথায় শিখলেন এই? স্যার ইউটিউবে, আর একটা ইন্ডিয়ান ইউটিউবার আছে ইজি স্নিপেট, আমি তার কাছ থেকে শিখেছি সব। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে শিখে জি ফেলেছেন? জি স্যার। ভেরি গুড। অন্যান্য কোর্সও আছে, বাট যেহেতু আমি প্রাথমিক পর্যায়ে তাই এখন ইউটিউব থেকেই শুরু করছি। বাহ, চমৎকার, খুবই ভালো। এবং আমরা জানি যে আগামীর যে দিনগুলো আসছে সেখানে অনেক বেশি করে কম্পিউটার, কোডিং, প্রোগ্রামিং এগুলোরই রাজত্ব থাকবে, তাই না? সুতরাং যারা এখন থেকে কম্পিউটার ভিত্তিক পড়াশোনা যারা বেশি করবেন তাদের জন্য আগামীতে কর্মজীবনটা অনেক বেশি সহজ হবে, তাই না? ভেরি ওয়েল ডান আজিম, আপনার জন্য শুভ কামনা। প্রত্যয়, আপনার কি স্বপ্ন? আমি বড় হয়ে ইউনিভার্সিটির একজন প্রফেসর হতে চাই। আচ্ছা, জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হতে চান বা কোনো বিশ্ববিদ্যালয়ের? হ্যাঁ। আচ্ছা, কেন শিক্ষকতা পেশাতে কেউ আসতে চায় না সহজে? আমি মনে করি আমি সারা জীবন ধরে যে জ্ঞান অর্জন করলাম, আমার মৃত্যুর মাধ্যমে তো এই জ্ঞান আমার সাথেই চলে যাবে। তা আমি যদি এই জ্ঞানটাকে কারোর মধ্যে মানে কাউকে দিতে পারি, কাউকে শেখাতে পারি বিষয়গুলো, তাহলে আমার মৃত্যুর পরেও এই আমার স্মৃতিগুলো, আমার এই জ্ঞানগুলো থেকে যাবে। কেউ হয়তো ব্যবহার করে আরও ভালো কিছু করতে পারবে, এরূপ চিন্তা ভাবনার জন্য। আরে বাহ, অত্যন্ত মহৎ, খুবই ভালো একটা চিন্তা। শিক্ষককে বলা হয় একটা মোমবাতির মতন। মোমবাতি কি হয়? মোমবাতি যখন জ্বালানো হয় ওই মোমবাতি 100 মোমবাতিকে কিন্তু জ্বালিয়ে দিতে পারে, তাই না? আলোকিত করতে পারে। তাতে কি ওই জ্বালানোর কারণে কি মোমবাতির আলো কমে যায়? কমে না, বরং আরও 100 জনের মাধ্যমে এই আলোটার বিস্তার ঘটতে থাকে। একজন ভালো শিক্ষক তাই করেন, তার আশেপাশের সবার ভিতরে জ্ঞানের তৃষ্ণা, জ্ঞানের অনুসন্ধিৎসু তিনি সৃষ্টি করেন, তাই না? এবং এইভাবে একজন ভালো শিক্ষক কেবল যে কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করেন তা না, তাকে অনুপ্রাণিত করেন, ভালো কিছু করতে উদ্বুদ্ধ করেন। এবং আমাদের দেশে এরকম উদ্বুদ্ধ করতে পারা, তাকে আগ্রহী করে তোলা, অনুসন্ধিৎস করে তোলা, এরকম আমাদের প্রচুর প্রচুর শিক্ষক দরকার। কারণ আমরা তো জানি সে বিখ্যাত কথাটি যে একজন ভালো শিক্ষক একটা দেশকে বদলে দিতে পারে, পৃথিবীকে বদলে দিতে পারে। এবং আমরা জানি যে সক্রেটিসের কথা, তাই না, অ্যারিস্টটলের কথা, প্লেটোর কথা, এবং তারা সে সময় পুরো বিশ্বকে বদলে দিতে পেরেছিলেন, তাদের মতন শিক্ষক ছিলেন বলে। তো ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা খুব ভালো একজন শিক্ষক আগামীতে পাব। আপনাদের কাছে জানতে চাই, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনাদের বিদ্যালয়ে কি ক্লাব কার্যক্রম আছে? জি, আমাদের বিদ্যালয়ে স্পোর্টস ক্লাব সম্পূর্ণ আলাদা একটি সেক্টর, প্লাস ডিবেট ক্লাব আর ল্যাঙ্গুয়েজ ক্লাব, আচ্ছা, এই তিনটে রয়েছে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিচালিত হয়। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ক্লাবে কি শেখেন আপনারা? ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইউজুয়ালি আমরা ভাষার ব্যবহার শিখি, ভাষার আচ্ছা। উচ্চারণ, কবিতা আবৃত্তি প্লাস সংস্কৃতি। মানে বাংলা ভাষা নিয়েও হয় ওখানে? হ্যাঁ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ক্লাব বললে আমরা ভাবি বোধহয় ইংরেজি শেখার জন্য ওখানে অনেক জোর দেওয়া হয়, কিন্তু তার পাশাপাশি বাংলাও? হ্যাঁ, আমরা মূলত বাংলার জন্যই ল্যাঙ্গুয়েজ ক্লাবটা খুলেছি। ও তাই, বাংলার জন্য? আরে বাহ। আর আপনারা কোনো ক্লাব করছেন? জি। আপনি কোন ক্লাবে আছেন? ডিবেট ক্লাব। ডিবেট ক্লাবে। আপনি? জি স্যার, আমি ডিবেট ক্লাবে আছি। আপনিও ডিবেট ক্লাবে আছেন?
চমৎকার। আর স্কুলে কি নিয়মিত সাংস্কৃতিক চর্চা, ওয়াল ম্যাগাজিন, সাহিত্য পত্রিকা এগুলো করেন আপনারা? জি। বাহ, চমৎকার, ভেরি গুড। কারণ এই সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা বলে, বা এই যে সাংস্কৃতিক চর্চা বা ক্লাব কার্যক্রম, এগুলির মাধ্যমে কিন্তু আমরা বড় হয়ে উঠবার জন্য যে যোগ্যতাগুলো দরকার, যে দক্ষতাগুলো দরকার, সেগুলো আমরা অর্জন করি। এখন সারা দুনিয়াতে বলা হয় যে কেবলমাত্র আমি কোনো একটা বিষয় জানলাম, বিষয় পড়লাম, কোনো একটা বিষয়ে পড়াশোনা করে আমি ইঞ্জিনিয়ার হলাম, কিন্তু তার সাথে সাথে জরুরি হচ্ছে সফট স্কিল। সফট স্কিল হচ্ছে কি? কোনো কিছু সুন্দরভাবে করতে পারা, কোনো সংগঠন করতে পারা, নেতৃত্ব দেয়া, সুন্দর করে কথা বলতে পারা, এগুলো হচ্ছে সফট স্কিল। চিন্তা করতে পারা, চিন্তা করে একটা ভালো সমাধান দিতে পারা, খারাপ পরিস্থিতিকে সামলানো, এই স্কিলগুলোকে বলা হচ্ছে, এই দক্ষতাগুলোকে বলা হচ্ছে যে আগামী দিনের জন্য ভালো করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এবং ক্লাব কার্যক্রম কিন্তু আপনার এই যে সফট স্কিল, এগুলোকে আপনাকে দক্ষ করে তুলবে। অলরাইট, সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়, শামস, আপনার কি স্বপ্ন? জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের। জ্যোতির্বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের সংমিশ্রণ। জি। আচ্ছা, কি হয় এটাতে? জ্যোতির্বিজ্ঞানের মধ্যে পদার্থবিজ্ঞানের নিয়মনীতিগুলোর প্রয়োগ বিশ্লেষণ করা হয় এইখানে। আচ্ছা, তো আপনার হঠাৎ এ ব্যাপারে আগ্রহ জন্মালো কেন? আমার আকাশের প্রতি খুব আগ্রহ আছে, তারা বা এরকম ধরনের কোনো জিনিস দেখতে খুব ভালো লাগে, আবার এগুলো নিয়ে জানতেও ভালো লাগে, সেখান থেকে আগ্রহটা জন্মিয়েছে। আচ্ছা, আমরা জানি যে নাসা এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে প্রচুর গবেষণা করে, প্রচুর তাদের তথ্য আমরা পাই বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো আমরা প্রার্থনা করি যে আপনি একসময় নাসাতে গিয়ে কাজ করবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। শুভকামনা শামস আপনার জন্যে। ও পাশে আছেন সায়াম। সায়াম, আপনার কি স্বপ্ন? উদ্যোক্তা হতে চাই। উদ্যোক্তা হতে চান, এন্টারপ্রেনিয়র যাকে বলে। খুব ভালো। কেন উদ্যোক্তা হতে চান কেন? বর্তমান বিশ্বে মানে এমন কিছু একটা লঞ্চ করতে চাই যেটা সবার হেল্পও হবে, আবার ওটা দিয়ে আমি অর্থনৈতিকভাবে ইয়ে করতে পারবো। এখন কিন্তু খুব জনপ্রিয় একটা বাক্য হচ্ছে যে চাকরি করব না, চাকরি দেব। এবং সেটা তারাই করতে পারবেন যারা উদ্যোক্তা হবেন। অর্থাৎ বলা হচ্ছে যে এখন অনেক অপার সম্ভাবনা আছে, অনেক ধরনের কাজ আছে। এবং আমরা যদি ফেসবুকে যাই তাহলে কিন্তু দেখতে পাবো যে কতজন কত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে, অসাধারণ সমস্ত আইডিয়া নিয়ে তারা আসছে। খুব অদ্ভুত ব্যাপার, ভালো লাগে দেখতে। অনেকে শুটকি, তাই না? আমরা জানতাম যে শুটকি বাজারে গিয়ে নিয়ে আসো, বা চট্টগ্রাম থেকে শুটকি আনা হতো। এখন যেটা হয়েছে, অনেকেই শুটকিকে বাছা টাছা করে একদম গুঁড়া করে সব কিছু করে পেস্ট বানিয়ে তারা এটা পাঠান। ফলে যারা শুটকি সংগ্রহ করতে চান তাদের জন্য খুব সহজ হয়ে গেছে। আরেকজন উদ্যোক্তা একটা দারুণ আইডিয়া বের করেছেন, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি, তাই না? গরুর ভুঁড়ি পাওয়াটা খুব মুশকিল, আবার পেলেও এটাকে পরিষ্কার করা, সেটাকে নিয়ে রান্না করা খুব মুশকিল। একজন উদ্যোক্তা তিনি বের করেছেন যে গরুর ভুঁড়ি এটাকে পরিষ্কার করে কাটাই বাছাই করে যদি বাজারজাত করা যায় তাহলে এটা একটা ভালো বাজার আছে। তিনি এই আইডিয়াটা নিয়ে কাজ শুরু করেছেন। এখন তিনি মাসে লাখ লাখ টাকার ব্যবসা করেন। অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা আইডিয়া আমাদের জীবনকে বদলে দিতে পারে, তাই না? ফেসবুক, মার্ক জাকারবার্গ একটা আইডিয়া বের করেছে যে একজনের সাথে আরেকজনের যোগাযোগ আজকে সারা বিশ্বকে বদলে দিয়েছে, তাই না? তো এইভাবে আমাদের যত নতুন নতুন আইডিয়া আসবে আমাদের জীবন তত উন্নত হবে। সুতরাং নতুন নতুন আইডিয়া চাই, নতুন নতুন উদ্যোক্তা চাই। অলরাইট, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের প্রথম রাউন্ড, অডিও ভিজুয়াল রাউন্ড। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডে, যেটা হচ্ছে 1 মিনিটে 10টি দ্রুত প্রশ্ন। কুইক কুইজের প্রথম সুযোগ মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য। আপনারা তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, জাতীয় সঙ্গীতের কত লাইন আমরা গাই? 48টি।
কত লাইন আমরা গাই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা কত লাইন গাই জাতীয় সঙ্গীতের? 48টা ভুল, প্রথম 10 লাইন গাওয়া হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোথায়? দিনাজপুর। 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 সবচেয়ে বেশি চা বাগান, জলদি জলদি। সিলেট। সিলেট, বৃহত্তর সিলেটে। সায়েন্স ফিকশন মুভি অ্যাভাটার, অ্যাভাটারের পরিচালক কি? পাস। পাস করে দিয়েছেন জেমস ক্যামেরন। জেমস ক্যামেরনের তিনি এটি পরিচালক। বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কবে? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর, সঠিক উত্তর। এরপরে শালক সংশ্লেষণের সময় উদ্ভিদ কোন গ্যাস নির্গমন করে? অক্সিজেন। অক্সিজেন, সঠিক উত্তর। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? যন্ত্রটির নাম কি? বায়ুমণ্ডলীয় চাপ। সময় চলে গেছে। ব্যারোমিটার। পরের প্রশ্ন, র্যাম, RAM র্যাম কম্পিউটারের কোথায় বসানো হয়? মাদারবোর্ড। মাদারবোর্ডে, সঠিক উত্তর। বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমান্ত রয়েছে? ভারত ও মিয়ানমার। ভারত ও মিয়ানমার, সঠিক উত্তর। বান্দরবানে বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কি? নাফ নদী। নদী না, জলপ্রপাত। বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কি? পাস। নাফাখুম। পরের প্রশ্ন, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম খুব সহজ। টাইমস আপ। মোহাম্মদ শাহাবুদ্দিন। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা সর্বমোট কতবার শপথ নিয়েছেন? 5 বার। এবং এর সাথে সাথেই শেষ হয়ে গেল আপনাদের 1 মিনিট সময় এবং 10টি প্রশ্ন। দেখা যাচ্ছে আপনারা 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। অতএব মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় আপনারা দ্বিতীয় রাউন্ডে পেয়ে যাচ্ছেন 30 নম্বর। এবারে দ্বিতীয় রাউন্ডে এসে উত্তর দেবার সুযোগ পাচ্ছে সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়। তাদের জন্যে আমাদের 1 মিনিট সময় এবং 10টি প্রশ্ন শুরু হচ্ছে এখন। প্যালেস্টাইনের কোন শহরে ইসরায়েল বাহিনী হামলা করেছে? গাজা। গাজায়। মুক্তিযুদ্ধের সময় কে ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি? সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনা প্রধান কে ছিলেন? জেনারেল MAG ওসমানী। জেনারেল আতাউল গনি ওসমানী। বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পদক? স্বাধীনতা পদক। বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পদক কোনটি? স্বাধীনতা না, বেশ সামরিক পদক। বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সামরিক পদক কোনটি? বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ, সঠিক উত্তর। বাংলাদেশের আয়তন কত বর্গ? 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। চমৎকার, সঠিক উত্তর। বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমান্ত রয়েছে? মায়ানমার, ভারত। মোনালিসা কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। রেস্তোরাঁর শেফ হতে চাওয়া ইঁদুর নিয়ে নির্মিত মুভির নাম কি? রেস্তোরাঁয় শেফ হতে চাওয়া ইঁদুর নিয়ে নির্মিত মুভির নাম কি? এটি একটি অ্যানিমেটেড চলচ্চিত্র, অসাধারণ। সেখানে একটা ইঁদুর থাকে, সেই ইঁদুরটা রান্নার একটা অনুষ্ঠান দেখে সে ঠিক করে। রাটাটুলে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি আলতাফ মাহমুদ। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আপনার জন্য 10টি প্রশ্ন। দেখা যাচ্ছে প্রায় সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা সঠিক দিয়েছেন। একটি সঠিক উত্তর দিতে পারেননি। 9টি সঠিক উত্তর আমরা পেয়েছি। অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। অভিনন্দন সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়। দুদলই চমৎকার খেলেছেন। এবার দেখে নেবার পালা কোন দল কত স্কোর করেছেন। আমাদের স্কোর বোর্ড বলছে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আজিম হাবিব এবং প্রত্যয় দত্ত, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 70 নম্বর। এবং ওপাশে সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ের শামস আরিফিন এবং সায়াম হোসেন, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 75 নম্বর। অভিনন্দন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, অভিনন্দন সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়। আপনাদের দু দলকেই অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কুইজ বাংলাদেশ 2024-এ কীভাবে আবেদন করতে হবে। আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত দুজন নিয়ে একটি কুইজ টিম গড়ে তুলুন। তারপরে আপনাদের বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষর সহ বিদ্যালয়ের প্যাডে একটি আবেদনপত্র পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং সেই আবেদনে থাকতে হবে কুইজার দুজনের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং তাদের অভিভাবকের নাম এবং ফোন নাম্বার। এগুলো লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ বাংলাদেশ 2024, কক্ষ 221, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে, আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ বাংলাদেশ। আমাদের কুইজ বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান দেখতে এবং এই সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আপনি এটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাকে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি রবিবার সন্ধ্যা 6:20 বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডে। আশা করছি সামনের সপ্তাহে ফিরে এসে আপনার সাথে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন এবং বাংলাদেশের সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।